এমন কিছু হবে আমি জানতাম না। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম, আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো, শুধু এটুকুই জানতে চাই আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো মাফ করতে পারোনি তুমি? রিয়া আমার কথার উত্তর দিয়ে বলল, আমার জীবনের প্রথম পুরুষ তুমি যে আমাকে স্পর্শ করেছো। হ্যাঁ, আগে এক সময় তুমি আমার কাছে অপরাধী ছিলে, কিন্তু যেই দিন থেকে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না। আমাকে আমার মতো করে থাকতে দাও, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমাকে আর তুমি আর কষ্ট দিও না, এখান থেকে চলে যাও। আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই, আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি। এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি ভাবতে পারিনি। তবে তুমি এখান থেকে চলে যাবে, আমার এই অনুরোধটুকু রাখো, হাত জোর করে বলছি তোমায় আমি। রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। রিয়া আমাকে এভাবে বলতে পারলো? চোখের কোণে রিয়ার কথা শুনে হালকা করে কিছু পানি জমে গেছে। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই আমি চলে যাব। আর কখনো তোমার সামনে আমি আসবো না এই মুখ নিয়ে, কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সুখে থাকো, দোয়া করি। আর তোমার চিন্তা করতে হবে না, আজকে রাতেই আমি চলে যাব দূরে কোথাও, অজানা দেশে। আমার কথা শুনে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিও দীপু। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তবে আমি এটা জানি, এই মুহূর্তে সাইমনকে বিয়ে করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। দেখিও, জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি। কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না। যেখানেই থাকো ভালো থাকো, আমি এটাই দোয়া করি। তবে এই রিয়াকে কখনো ভুলে যেও না, আমি এতটা খারাপ ছিলাম না, বিশ্বাস করো। তুমি যে আগের রিয়াকে খুঁজছো সে আজ থেকে অনেক বছর আগে মারা গেছে, ভুলে দাও আমাকে। আর শেষ একটা কথা, তুমি যতটা পরিমাণে আমাকে ভালোবাসো না, সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে, আমি শিওর ও সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতো। তোমার ভালোবাসা আমার কপালে ছিল না, তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে, তুমি থাকবে এক জায়গায়, আমি এক জায়গায়, অন্য কারোর বউ হয়ে। তবে দীপু নামে আমার জীবনে কেউ ছিল, সেটা আমার আজীবন মনে থাকবে। আই লাভ ইউ প্রিয়। এটা বলেই রিয়া আমাকে ছেড়ে পিছু ফিরে চলে যাচ্ছে। আমি ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি। আজকে আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসার সমাপ্তি হয়ে গেল? হয়তো। আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে, কিন্তু ওর মনের ভিতরে একটা ভয় চেপে আছে, যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না। ভাবি নাই কখনো আমার এমন দিন আসবে। যদি সত্যি সত্যি সেই দিন মারা যেতাম তাহলে আমার জন্যই অনেক ভালো হতো। রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ, তবে এর উত্তরটা আমি দিতে পারি নাই। বুকের ভিতরে অজানা একটা কষ্ট চেপে ধরলো। হেঁটে হেঁটে রুমে গেলাম, কাপড় চোপড় যা ছিল সব গুছিয়ে একটা ব্যাগে রাখলাম, কারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে আর থাকবো না। আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে, এটা কি আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? আর যেখানে রিয়া চাই না আমি এখানে থাকি, ও না হয় সুখে থাক, ওর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। শেষবারের মতো রুমের দিকে একবার তাকিয়ে এর জন্য মানুষ কতই না কিছু করে। হায়রে ভালোবাসা। আজকে চারিদিকে শূন্যতা, নীরব নিস্তব্ধ পথে আমি একা। রুম থেকে বের হলাম, জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে। তবে আর আমাদের বাসায় যাব না, আর কাউকে এই মুখ আর দেখাবো না। সবার কাছে আমি অপরাধী। সিঁড়ির কাছে যেই পা দিব তখনই আচমকা একটা আওয়াজ এলো, আমাদের রেখে এভাবে একা একা পালিয়ে চলে যাবে? হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আশেপাশে তো কাউকে দেখছি না, কে এই কথাটা বলল? তবে সিঁড়ি দিয়ে কাউকে আসার আওয়াজ শোনা যাচ্ছে। আর একটু অপেক্ষা করতেই পাখিকে দেখা গেল অন্ধকারের ভিতর থেকে আসতে। আমি একটু পিছিয়ে গেলাম। পাখি আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, তবে ওর চোখ দেখে বুঝলাম ও অন্য কিছু বলতে চাই। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমার কাঁধ থেকে পাখি ব্যাগটা নিয়ে বলল, কই যান এভাবে এত রাতে পালিয়ে একা একা? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার ঠিকানা এখানে না, যার জন্য এখানে আসছি আমাকে বিদায় দিয়ে দিল, কার জন্যই বা এখানে থাকবো? পাখি বলল, আমাকে কিছু বলতে হবে না, আমি আড়াল থেকে সব শুনেছি। আমি বললাম, তোমার বোনের পিছু করছিলে নাকি? পাখি বলল, আমি আজকে রাতে আপুকে ঘুমাতে দেখি নাই, জানালার ধারে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পর পর, কিন্তু হঠাৎ করে আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম। বুঝে গেলাম যে এটা আপু, আর তখনই আপুর পিছু করলাম। আসলে আপু আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু মন থেকে ও নিজেকে বুঝাতে পারছে না। আমি বলি কি, আপনি থাকেন, যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না। পাখির কথায় একটা হাসি দিয়ে বললাম, জীবনে অনেক ভুল করেছি, হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো, থাক না ও সুখে, আমার ভালোবাসা না হয় কুরবানি দিলাম। পাখি বলল, আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য? আমি বললাম, সেটা তুমি বুঝবে না, আর দোয়া করি তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয়। পাখি বলল, আমি কি কোনো অপরাধ করছিলাম? পাখির মুখের উপর তাকিয়ে বললাম, আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল, আর আমার মতো বাজে ছেলের সাথে তোমার যায় না, ভালো কাউকে দেখে বিয়ে করে নিও। পাখি এবার কান্নার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি আপনি চলে যাবেন? আমি বললাম, চলে যাব, অজানা এক ঠিকানায়, যেটা আমার নিজেরও জানা নেই। পাখি বলল, আমার কথা মনে রাখবেন? আমি বললাম, আরে তোমার মুখটা কি ভুলে যাওয়ার মতো? আমি বলে যাচ্ছি, রিয়ার থেকেও ভালো বেটার কোনো স্বামী পাবে তুমি।
পাখি বলল, আমাকে মাফ করেন, আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। আমি বললাম, আরে এসব কথা বাদ দাও। গলা থেকে একটা চেন খুলে পাখির হাতে দিয়ে বললাম, রিয়াকে বিয়ের গিফট হিসাবে এটা দিও। এই চেনটা আমার আম্মুর খুব ফেভারিট ছিল, সাথে আমারও। এছাড়া আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। পাখি আমার হাতের চেনটা নিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে না আপনার আপুর জন্য? চোখের পানি লুকিয়ে বললাম, অনেক কষ্ট হচ্ছে, তবে সেটা দেখাতে পারছি না কাউকে। যাও বাসায় গিয়ে ঘুমাও, এত রাতে এখানে কেউ দেখলে তোমাকে সন্দেহ করবে। পাখি বলল, আরে আমার কথা ছাড়েন, এত রাতে আপনি কোথায় যাবেন এখন? পাখির হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, জানি না এখন কোথায় যাব, তবে এখন দুচোখ যেখানে যাই সেখানেই যাব। ভালো থাকিও, আসি। এই বলে পিছন ফিরে হাঁটতে লাগলাম, আর পিছন থেকে পাখি আমাকে ডেকে যাচ্ছে, কিন্তু আমি সেই দিকে আর তাকালাম না। মায়ের বাড়ি আর লাভ নেই। শেষবারের মতো যদি রিয়াকে একটু দেখতে পারতাম। ওই তো ওর রুমের দরজা খোলা আছে, কিন্তু আফসোস যেতে পারবো না। এখান থেকে যেতে অনেক কষ্ট হচ্ছে, কিছুতেই মন মানছে না রিয়ার কাছ থেকে দূরে সরে যাই। এত ভালোবাসার পরও আজকে আমি ব্যর্থ। রিয়াদের বাসা থেকে বেরিয়ে বাইরের 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে। কত আশা ছিল আমাদের আর রিয়ার একটা সুখের সংসার হবে, ছোট ছোট বাচ্চা হবে আমাদের। এভাবে যে সবকিছু নিমিশেই শেষ হয়ে যাবে সেটা কখনোই আশা করি নাই। এখন আমি আর কারো কাছে যাব না, নিজে একা যদি কিছু করতে পারি আর কারো কাছে নিজেকে প্রকাশ করব না। দিন শেষে সবাই আমার সাথে বেইমানি করে, দিন শেষে সবাই কেন বারবার ঘুরে ফিরে আমার বুকের ভিতরে ছুরি দেয়? সত্যি আমি কি কোনো বড় অপরাধী? হয়তো অপরাধী দেখেই তো সবাই আমার সাথে এমন করে। এখন জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে। যদিও বেঁচে থাকি, তবে এখন শুধু একজন জ্যান্ত মরা মানুষের মতো বেঁচে থাকবো। আস্তে আস্তে হেঁটে হেঁটে ছোট্ট একটা গলির ভিতরে ঢুকলাম। আমি জানি এইসব অলিগলিতে অনেক পোলাপানি থাকে, যারা সুযোগ পেলেই মানুষের কাছে যা কিছু থাকে সব লুটে নিয়ে যায়, এমনকি মেরেও ফেলতে পারে। আমার ভিতরে এখন আর তেমন কোনো ভয় কাজ করছে না। আমি মরলে এখন কারোর কিছু আসে যায় না। তবে আমার শেষ একটা ইচ্ছা আছে, রিয়ার বিয়েটা নিজ চোখে লুকিয়ে থেকে আমি একটু দেখতে চাই। আমি দেখতে চাই ওর ভিতরে আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে নাকি। আমি জানি ও আমাকে ভালোবাসে, তাও আমি নিজ চোখে দেখতে চাই। গলির ভিতর দিয়ে অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে চলে আসছি, তবে এই রাস্তায় জানো কোনোভাবেই শেষ হচ্ছে না। আর কিছুটা সামনে যেতেই 5 জন ছেলে এসে আমাকে ঘিরে ধরলো, যেটা দেখে আমি মনে মনে একটু খুশি হয়েছি। ওরা যদি আমার কাছে কিছু না পায় তাহলে আমাকে মেরে ফেলতে পারে, আর আমি তো সেটাই চাই। এখন বর্তমানে আমার কাছে তেমন কিছু এমনিতেই নাই। একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল, পকেটে যা আছে সব দিয়ে দে। আমি একটা হাসি দিয়ে বললাম, জি মামা, আমার কাছে বর্তমানে তেমন কিছুই নাই, এই একটাই ব্যাগ আছে, যদি নিতে চান নিতে পারেন, এছাড়া আমার কাছে কিছুই নেই। একটা ছেলে ঠাস করে আমার গালে চড় বসিয়ে বলল, শালা আমার সাথে মিথ্যা কথা বলিস। পিস্তল দেখিয়ে বলল, এটা কি চিনিস তো, দিব নাকি ভরে? আমি পিস্তলটা হাতে ধরে আমার কপাল বরাবর এনে বললাম, এখানে গুলি করে দেন, তাহলে তাড়াতাড়ি মারা যাব। আর আমাকে যদি মারেন তাহলে হয়তো কিছু পেতে পারেন, নইলে না। এর মাঝে একটা ছেলে রেগে ফায়ার হয়ে বলল, শালা বুঝছি তুই এভাবে কিছুই স্বীকার করবি না, দাঁড়া। বলে কাকে জানি জোরে একটা ডাক দিয়ে বলল, ভাই দেখে যান। এই ছেলে তো কিছুই দিতে চাইছে না, উল্টা বলে ওকে মেরে ফেলতে। অন্ধকারের মাঝে একটা ছেলে হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো। আমি মিটমিট চাঁদের আলোয় ওকে দেখেই চিনে গেছি যে এটা মায়ের চাচাতো ভাই। ও হয়তো আমাকে চিনতে পারে নাই আমি কে। যদি আমার চেহারা ভালো করে দেখে আমাকে এখানে রেখেই দৌড় দিতে পারে। মায়ার ভাই পিস্তল হাতে নিয়ে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই? ওকে চেক করে দেখবি কি আছে না আছে। সবকিছু কি আমার বলে দিতে হবে? সব কাজ কি আমার একাই করতে হবে? এই বলে আমার দিকে মায়ের চাচাতো ভাই আবার পিস্তল তাক করে বলল, কি টিগার চাপ দিব নাকি? আমি বললাম, কাকে ভয় দেখান, আমাকে নাকি? আমি এসব কিছুই ভয় পাই না, বলছি না যদি মারার হয় এখানেই মেরে ফেলুন, আমিও তো এটাই চাই। মায়ের চাচাতো ভাই পিস্তল পকেটে রেখে বলল, তোরে কেমন জানি আমার চেনা চেনা লাগছে। এই বলে ফোনের লাইট অন করে আমার দিকে ধরলো আর জোরেই বলে উঠলো, এই তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই? কাকে রেখে কাকে ধরলি? ওনার কাছ থেকে কেউ কিছু নিলি না তো আবার? একটা ছেলে বলে উঠলো, না ভাই, কিন্তু কেন? মায়ের চাচাতো ভাই রেগে বলল, এই কথার উত্তর শুনতে হবে না, এখন তোরা এখান থেকে যা। আমাকে দেখিয়ে বলল, একে সামনে দেখলেই সালাম দিবি, এখন তোরা সবাই যা। এটা বলতেই সবগুলো ছেলে চলে গেল। মায়ের ভাই 2 হাত জোর করে বলল, বস আমাকে মাফ করে দেন, আমি জানতাম না এটা আপনি হবেন। আমি মন খারাপ করে বললাম, তুমি কেন এখানে আসলে? আমি তো এখানে মরতে এসেছি। মায়ের ভাই আমার দিকে তাকিয়ে বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে বস, কি সব কথা বলছেন আপনি? আমি বললাম, আমার মাথা খারাপ হয়ে গেছে, সেটা তুমি বুঝবে না। তো এখন বলো তুমি এখানে কি এইসব করে বেড়াও? মায়ের চাচাতো ভাই মাথা নিচু করে বলল, সরি বস, আমার এইসব অভ্যাসে পরিণত হয়ে গেছে, কি করব বলেন? আমি বললাম, পেটের দায়ে আর যাই করো না কেন, মানুষ খুন করো না।
আর তুমি তো সব দিক দিয়ে পারফেক্ট আছো, তুমি কেন এইসব করবে? তোমাকে এটা মানায় না। মায়ের ভাই আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি বুঝে গেছি ও যে নিজের ভিতরে একটু হলেও কিছুটা ভুল অনুভব করতে পেরেছে। আমি বলে উঠলাম, থাক বাদ দাও এসব, এখন এত রাতে এখানে না থেকে বাসায় যাও, গিয়ে ঘুমাও। এবার মায়ের চাচাতো ভাই আমার দিকে তাকিয়ে বলল, সে তো যাবই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? আমি একটা হাসি দিয়ে বললাম, সেই ঠিকানা আমার এখনো জানা নেই, তবে দুই চোখ যেখানে যাই সেখানেই চলে যাব আজকে। মায়ের চাচাতো ভাই বলল, আপনার কি হয়েছে বস, আমাকে বলুন। আর আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? চোখগুলো একদম লাল হয়ে আছে, মনে হয় আপনি ভালো নেই। মন খারাপ করে বললাম, সেই রকম কিছু একটা হয়েছে। এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ভালো লাগে না, মন চাই কোথাও পড়ে আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। মায়ের চাচাতো ভাই আমার হাত ধরে বলল, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ভালো নেই, যদি কোনো উল্টোপাল্টা কিছু করে ফেলেন চলেন আমাদের সাথে আমাদের বাসায়। আমি বললাম, আরে না, তুমি যাও, আমার জন্য চিন্তা করতে হবে না, আমার জীবনের এখন আর কোনো মূল্য নেই, সবকিছু হারিয়ে এখন আমি একা হয়ে গেছি। মায়ের চাচাতো ভাই বলল, আপনি পরে যেখানে যাওয়ার যাবেন, আগে আমার সাথে আমাদের বাসায় যাবেন, আমার মন বলছে আপনি কিছু একটা করে ফেলবেন। এই বলে মায়ের ভাই আমাকে বাইকের কাছে নিয়ে এলো। মনে মনে চিন্তা করছি, মায়ের চাচাতো ভাই মানুষটা খারাপ হলেও মনের দিক দিয়ে অনেকটাই ভালো আছে। আস্তে আস্তে বাইক চলতে লাগলো। এখন যে আমি কি করব আমার কোনো কিছুই জানা নেই, সবকিছু এখন আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে। তবে এখন শুধু এটুকু জানি, শেষবারের মতো রিয়ার বিয়েটা দেখে মরতে পারলেই শান্তি।